অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও আর সবাইকে মেনশন করে দাও। আমি ততক্ষণে লিঙ্কটা শেয়ার করতে থাকি। আজকে যদিও 7টায় শুরু করার কথা ছিল, আমি একটা অনেক ইম্পর্টেন্ট কাজে ঘুমায় পড়ছিলাম। যাই হোক, আসলে মাথা ব্যথা করতেছিল, মূল কথা ছিল সেটা। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। একটু কষ্ট করে কমেন্ট করো সাউন্ড আর ভিডিও ক্লিয়ার কিনা। ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে আমার অনেক মাথা ব্যথা করতেছিল। আমি যদি একটা পাওয়ার ন্যাপ না নিতাম 30 মিনিটের, আমি তোমাদের সামনে দাঁড়াতেও পারতাম না। মানে আমার মাথায় এত প্রচণ্ড ব্যথা করতেছিল। ওয়ালাইকুম সালাম। ফটো 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 ওয়ালাইকুম সালাম। সাউন্ড ক্লিয়ার? ব্যাক সাউন্ডটা ফ্যানের, ফ্যান ছাড়া দাঁড়াইলে ঘেমে যাব আমি, সেজন্য। আচ্ছা চলো অধ্যায়ের নামটা একটু লিখে বিসমিল্লাহ বলে শুরু করি। আমি পড়াইতে থাকবো, আমি আর কমেন্ট দেখতেছি না। আমার মনে হয় না আমার নেক্সট ওয়ান শট ক্লাস নেওয়া উচিত, এখন পর্যন্ত উপস্থিতিটা দেখে মনে হচ্ছে আর কি। I have to rethink on my decision. Okay, work, energy and power. এই টপিকটা পড়বো, কিন্তু ধরে ধরে সিলেক্টিভ টপিক পড়বো, যেগুলা পড়লে মোটামুটি তুমি এই টপিক মানে কাজ শক্তি ক্ষমতার একটা সিকিউ আনসার করতে পারবা। মানে একটা সৃজনশীল প্রশ্ন যদি তুমি টাচ করতে পারো, সেটাই আমি চেষ্টা করব। এখন কাজের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কাজ পড়ব। স্প্রিং বল দ্বারা কাজ, মানে পরিবর্তনশীল বল দ্বারা কাজ, মহাকর্ষ বল দ্বারা কাজ, আনত তলে কাজ, অভিকর্ষ বিরুদ্ধে কাজ, সবগুলোই পড়ব। আর এনার্জি বা শক্তির ক্ষেত্রে আমরা মূলত শক্তির সংরক্ষণশীলতার নীতিটাই মূলত ফোকাস করব। শক্তির সংরক্ষণশীলতা নীতি বা যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতা, মানে গতিশক্তি আর বিভব শক্তি, এই ব্যাপারগুলো বুঝব। পাওয়ার বা ক্ষমতার নিয়েই বেশিরভাগ প্রশ্নটা আসে, কিন্তু কীরকম আসে, যেমন ধরো তোমাকে একটা পানির ট্যাঙ্ক খালি করতে বলবে, ওই ট্যাঙ্ক খালি করতে তোমার কি পরিমাণ ক্ষমতার একটা মোটর দরকার হবে, বা মোটরটার কর্মদক্ষতা কত, এইসব ব্যাপার স্যাপার নিয়েই মূলত এই যা বললাম এগুলো থেকেই প্রশ্নগুলো আসে সৃজনশীলে। ওকে, আচ্ছা এবার তিনোটা টার্ম বোঝার আগে
তিনটা টার্ম বুঝার আগে একটু ভাষাগত প্যাচগুলো একটু ধরতে পারো নাকি দেখি। ভাষাগত প্যাচ বলতে কাজ কি, কাজ, শক্তি, আরেকটা হচ্ছে ক্ষমতা। কাজ, শক্তি, ক্ষমতা। কাজ কাকে বলে, শক্তি কাকে বলে, ক্ষমতা কাকে বলে? কাজ কাকে বলে? পদার্থবিজ্ঞানের ভাষায় বল প্রয়োগে বলের প্রয়োগ বিন্দুর দিকে বস্তুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। মোট কথা পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলা হয় বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। মোট কথা এই যে W সমান কাজ সমান হচ্ছে বল এবং সরণ, বলের দিকে সরণের উপাংশ Fs cos θ। এই S cos θ হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। চিত্র এঁকে আমি প্রমাণ করতে যাচ্ছি না, আমি জাস্ট মূল বেসিক কথাগুলাই বলবো যাতে এক ক্লাসে তোমরা এই অধ্যায়টার উপর একটা মোটামুটি ধারণা নিয়ে ফেলতে পারো এবং অবভিয়াসলি আনসারও করতে পারো। শুধু আমার ক্লাস করে যাবা কিন্তু আনসার করতে পারবা না, এরকম হলে তো হবে না। তো সেই জন্য আনসার করতে পারো মতো করেই বুঝাবো, একটু ধৈর্য ধরে দেখতে হবে। তার মানে কাজ বা ওয়ার্ক W হচ্ছে Fs cos θ। Fটা কি বল আর S cos θ হচ্ছে বলের দিকে সরণের উপাংশ, বলের দিকে সরণের উপাংশ। আচ্ছা, তার মানে পদার্থবিজ্ঞানের ভাষায় আমরা কাজ পেতে হলে একটা বল লাগবে, সরণও লাগবে এবং বল আর সরণের মধ্যবর্তী কোণ থিটা বা সরণের উপাংশ লাগবে মোট কথা। এখন যদি এগুলো না থাকে, মানে তোমার যদি বল 0 হয়, বল 0 হলেও কাজ 0 হবে। পদার্থবিজ্ঞানের ভাষায় বল 0 হলে কাজ 0 হবে। আবার থিটার মান 90 হলে, থিটা সমান 90, থিটা সমান 90 হলে cos 90, cos 90 এর মান কত? 0, cos 90 এর মান 0। তার মানে ফিজিক্সের ভাষায় কোনো কিছু করাকেই কাজ বলতেছে না, কোনো কিছু করলেই কাজ হবে না, কোনো কিছু করলেই যে কাজ হবে এমন না। ফিজিক্সের ভাষায় কাজ হইতে হলে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, মিনিমাম বল থাকতে হবে এবং থিটার মান 90 ডিগ্রি হইতে পারবে না, তাহলেই কাজ হবে। বল 0 হইতে পারবে না, থিটার মান 90 ডিগ্রি হইতে পারবে না, তাহলেই কাজ হবে। যদি বল 0 হয় অথবা থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে ফিজিক্সের ভাষায় সেটা কাজ বলতেছি না। বলে যে ভাই একটা বাস্তব উদাহরণ দেন তো। বাস্তব উদাহরণ হচ্ছে, আমি এই ক্যালকুলেটরটা দেখো, এই ক্যালকুলেটরটা আমি এভাবে ধরে রাখছি, আমি এটা তুলে ধরে রাখছি, ঠিক না? আচ্ছা, ক্যালকুলেটরটাকে আমি ধরে রাখছি, আমি বল প্রয়োগ করতেছি কোন জায়গায়? ক্যালকুলেটরের এই জায়গায়, ঠিক না? এই বরাবর একটা বল প্রয়োগ করতেছি। এটা যদি ক্যালকুলেটরটা হয়, আমি উপরে তুলে ধরে রাখছি না, তার মানে আমি এই বরাবর একটা বল প্রয়োগ করতেছি, ঠিক না? ক্যালকুলেটরটা। এখন তুমি আমাকে একটা বলতেছো যাও কাজ করো, ক্যালকুলেটরটা আমার কাছে নিয়ে আসো, তুমি বলতেছো আচ্ছা আমি নেওয়ার জন্য, তুমি ওই পাশে আসো, আমি হাঁটতেছি, হেঁটে হেঁটে চলে যাব। আমি হাঁটতেছি, আমার সরণ কোন দিকে করতেছে? সামনের দিকে। এই বস্তুর সরণও কোন দিকে করতেছে? সামনের দিকে। দেখো, বস্তুর সরণটা করতেছে সামনের দিকে, বস্তুর সরণ করতেছে কোন দিকে? সামনের দিকে। আচ্ছা, বল প্রয়োগ করছি এই বরাবর, সরণ করতেছে এদিকে, কিন্তু আমাদের দরকার বলের প্রয়োগ বিন্দুর দিকে সরণ। তার মানে এটা যদি F বল হয়, এটা যদি S হয়, তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণ কত বলো না? 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি যদি হয়, এটা যদি S হয়, S এর উপাংশ এই বরাবর হবে S cos 90। এই বরাবর সরণের উপাংশ কত? S cos 90। আচ্ছা, S cos 90 মানে কত? 0। তার মানে আমি যেদিকে বল প্রয়োগ করছি সেই বরাবর সরণের কোনো উপাংশ নাই। সরণের কোনো উপাংশ নাই বললাম মানে আমার এখানে কোনো কাজই হয় না, আমার কৃত কাজ 0। আমি যে এটাকে
নিয়ে তুলে ধরে সে সামনের দিকে আগাইলাম, ফিজিক্সের ভাষায় কোনো কাজই হয়নি। ফিজিক্সের ভাষায় কোনো কাজই হয়নি। ফিজিক্সের ভাষায় আবার কোনো কাজ হবে না যদি তোমাকে আমি বললাম তুমি 1 কিলোমিটার দৌড়ে গিয়ে আবার এখানে চলে আসো, তুমি দৌড়াই গিয়ে আবার চলে আসছো, তোমার স্মরণ 0, কারণ আদি বিন্দু যেখানে শেষ বিন্দু সেখানে, তাহলে কাজও শূন্য। মানে ফিজিক্স কত জটিল করে দিছে, কাজের সংজ্ঞাই পাল্টাই ফেলছে, ঠিক না? আচ্ছা, এবার কাজের ক্ষেত্রে এই ব্যাপার স্যাপারগুলো বুঝলাম। কাজের একক, কাজের একক হচ্ছে জুল। কাজের একক হচ্ছে জুল, আর মাত্রা হচ্ছে, কাজের মাত্রা কি? বলের মাত্রা ml t ইনভার্স 2 ml স্কয়ার t ইনভার্স 2, এটা হচ্ছে কাজের মাত্রা। কাজের মাত্রা, ওকে। আচ্ছা, এবার শক্তি কি? কাজ তো বুঝলাম, শক্তি কি? আমি জাস্ট তিনোটা নিয়ে ছোট্ট করে ব্রিফ করতেছি, তিনোটার ধারণাটা বুঝো। শক্তি কি? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। দেখো কথাগুলো একটা একটার সাথে ইন্টার রিলেটেড, সেজন্যই বললাম। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এটা কি ওমা? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে মানে কি বোঝাচ্ছে? আমি বললাম আমার শক্তি বেশি, তুমি যে লাইভ দেখতেছো তোমার চেয়ে আমার শক্তি বেশি। আসলে কথাটা মানে হচ্ছে তোমার চেয়ে আমার কাজ করার সামর্থ্য বেশি। মানে কিরকম? মনে করো তুমি কাজ করতে পারো 100 জুল, আমি কাজ করতে পারি 1000 জুল। আমি তোমার থেকে 10 গুণ বেশি কাজ করতে পারি, তার মানে আমার শক্তি অনেক বেশি, তোমার থেকে 10 গুণ বেশি, কারণ আমার কাজ করার সামর্থ্য বেশি। কাজ করার সামর্থ্য মানে কে কত বেশি কাজ করতে পারে। এখানে সময় ফ্যাক্ট না, কে কত বেশি কাজ করতে পারে। তুমি 2 দিন লাগাও, সমস্যা নাই, বা আমি একদিনে 1000 জুল কাজ করতে পারি, তুমি আধা ঘন্টার মধ্যে 100 জুল করতে পারো, আর করতেই পারো না সারাদিনে। তোমার শক্তি কম, তুমি দুর্বল, আমার শক্তি বেশি, আমি শক্তিশালী, এই টাইপেরই তো, ঠিক না? আচ্ছা, যাই হোক, তার মানে কাজ করার সামর্থ্যটাকে বলতেছি শক্তি, কাজ করার সামর্থ্যকে শক্তি। তার মানে শক্তি বলতেই তো কাজের পরিমাণই বোঝাচ্ছে, ঠিক না? কে কতটুকু কাজ করলো সেটাই তো কি শক্তি বলতে গেলে। কে কতটুকু কাজ করতে পারে, বা কার কাজ করার ক্ষমতা কতটুকু। ক্ষমতা বললে এটা কেটে দিবে, একদম সারে কেটে দিবে, জিহ্বাও কেটে দিবে। কার কাজ করার ক্ষমতা কতটুকু বললে কেটে দিবে। কার কাজ করার সামর্থ্য বা অ্যাবিলিটি কতটুকু, সেটা অ্যাবিলিটি। সামর্থ্য মানে হচ্ছে অ্যাবিলিটি, আর ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার। এই পাওয়ার এখানে আসবে না। যাই হোক, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। হ্যাঁ, শক্তির একক, শক্তির একক যেহেতু কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, তাহলে শক্তির এককও জুল। শক্তির এককও জুল। মূলত আমরা এখানে যে শক্তি নিয়ে পড়াশোনা করব, মানে আজকের ওয়ান শট ক্লাসে, সেটা হচ্ছে বিভব শক্তি ইপি, যেটা হচ্ছে mgh, আর একটা হচ্ছে গতিশক্তি ইকে, যেটা হচ্ছে হাফ mv²। এখানে বিভব শক্তি mgh যে লিখলাম, এই এইচটা কি? এইচটা হচ্ছে সবসময় খাড়া নিচ থেকে উপরের দিকে, খাড়া নিচ থেকে উপরের দিকে, নট আঁকা বাঁকা মেঠো পথে, একদম সোজা উপর থেকে নিচে, সোজা উপর থেকে নিচে। আচ্ছা, এবার 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 শক্তির মাত্রা লিখতে পারবা? শক্তির মাত্রা যেহেতু কাজের একক এবং শক্তির একক একই, তাহলে কাজের মাত্রা এবং শক্তির মাত্রাও একই হবে, যেটা হবে ml² t ইনভার্স 2। এবার আসো ক্ষমতা। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে কাজ করার হারকে, কাজ করার হারকে। হার শব্দটা দেখলেই বুঝে যাবে সেখানে সময়ের সাথে সাথে রিলেটেড, সময়ের সাথে রিলেটেড। যেমন ধরো, কাজ করার হারকে ক্ষমতা বলতেছি, কাজ করার হার। এর আগেটা ছিল সামর্থ্য, এবারে বলতেছি কাজ করার হার। হার মানে কি? তুমি 1 মিনিটে তুমি করতে পারো 100 জুল কাজ, কিন্তু আমি করতে পারি 50 জুল কাজ, তার মানে তোমার ক্ষমতা বেশি। কারণ একটা নির্দিষ্ট টাইম লিমিট ধরছি, 1 মিনিটে কে বেশি কাজ করতে পারে, কাজ করার হার দেখবো আমরা। 1 মিনিটে যে বেশি করতে পারে তাকেই নিব। আমার 1 মিনিটের জন্য দরকার, আমার সারা দিনে লাগবে না, আমার শক্তি ম্যাটার করতেছে না। ওকে,
1 মিনিটে তুমি করতে পারো 100 জুল, আমি করতে পারি 50 জুল, তাহলে তোমার ক্ষমতা 100 ওয়াট, নট 100 ওয়াট। এটা সেকেন্ডে হিসাব করতে হবে। তোমার ক্ষমতা 100 ধরে নিলাম, কথার কথা, তোমার ক্ষমতা 100, আমার ক্ষমতা 50। কেন? কারণ 1 মিনিটে তুমি আমার থেকে বেশি কাজ করতে পারো, আর 1 মিনিটে আমি তোমার থেকে কম কাজ করতে পারি। তুমি বলতেছো ভাইয়া শক্তি, মনে করেন কারোর শক্তি বেশি কিন্তু ক্ষমতা কম, হইতে পারে, অবশ্যই হইতে পারে। মনে করো আমি সারাদিন মিলে, সারাদিনও বাদ দাও, আমি টোটাল কাজ করতে পারি 1000 জুল, আমি টোটাল কাজ করতে পারি 1000 জুল, কিন্তু আমি 1 মিনিটে করতে পারি 50 জুল। কিন্তু তুমি টোটাল কাজ করতে পারো 500 জুল, কিন্তু তুমি 1 মিনিটে কাজ করে ফেলে 100 জুল। তাহলে তোমার ক্ষমতা বেশি, শক্তি কম, আমার ক্ষমতা কম, শক্তি বেশি, হইতেই পারে, স্বাভাবিক। তাহলে ক্ষমতা টার্মটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে কাজের হারকে বোঝাচ্ছে, ঠিক না? কাজের হার। দেখো, কাজ করার, এগুলোর পরে আমি ম্যাথে চলে যাব, সেজন্য কাজ করার হারকে কি বলতেছি? ক্ষমতা। একক কি? একক হচ্ছে ওয়াট। ওয়াটকে ক্যাপিটাল ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, অথবা জুল পার সেকেন্ডও বলতে পারো, জুল পার সেকেন্ড। ক্ষমতার সূত্র একটা P = W/T, কারণ কাজ করার হারকে, আবার W সমান জানি mgh, W সমান হচ্ছে mgh, যাহা কাজ তাহাই শক্তি, ঠিক না? একটু আগে তো দেখলাম, যাহা কাজ তাহাই শক্তি, W সমান mgh ডিভাইডেড বাই T। এখানে টিটা হবে সেকেন্ড এককে, আচ্ছা, ক্ষমতার আরো দুইটা সূত্র আছে। আরেকটা সূত্র হচ্ছে P = FV, আরেকটা হচ্ছে P = VI। এই VI এটা এখানে তোমাদের লাগবে না, এটা চলতরিতের মধ্যে লাগবে, চলতরিত অধ্যায়ের মধ্যে এই P = VI-টা লাগবে। তোমাদের এখানের মধ্যে এতটুকুই এনাফ, P = FV আর P = W/T অথবা mgh/T। আচ্ছা, যেহেতু P = VI, এটা এমনিই মনে থাকে, এটা এই অধ্যায়ে লাগবে না, তোমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে লাগবে না। P = VI মানে হচ্ছে ভাই, ক্ষমতা কারা দেখায়? বড় ভাইয়েরা দেখায়, সেভাবে ক্ষমতা = ভাই, সেভাবেও মনে রাখা যায় সেটা। আচ্ছা, মাত্রা কি হবে? জাস্ট দেখো, কাজের মাত্রাকে আরেকটা সময়ের মাত্রা দিয়ে ভাগ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, তার মানে ml² T−3। এটা গেল ক্ষমতার মাত্রা। আমি দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ম্যাথে যাব এখন। ওকে, এবার এতটুকু যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে আর কি, হ্যাঁ, এবার আমি ম্যাথ করানো শুরু করব। ম্যাথ করানো শুরু করার আগে তোমাদেরকে একটু কনসেপ্টটা একটু বুঝাই। কনসেপ্ট বুঝাবো, সাথে সাথে ম্যাথ করাবো। দেখো, মনে করো এটা একটা আনত তল। কি বললাম? তোমাকে প্রশ্নের মধ্যে আনত তল বাদ দাও, আগে আমি তোমাকে বলি। তোমাকে প্রশ্নে বলল 4 মিটার দীর্ঘ একটা মই দেয়ালের সাথে, দেখো এটা হচ্ছে একটা দেয়ালের সাথে 4 মিটার দীর্ঘ একটা মই দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এটা হচ্ছে 4 মিটার দীর্ঘ একটা মই বা সিঁড়ি বললে মনে হয় তোমাদের জন্য বেশি ক্লিয়ার হবে। এটা হচ্ছে 4 মিটার দীর্ঘ একটা সিঁড়ি, দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। কেমনে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। এখন তোমাকে বলল এই মিস্টারকে মিসেস এঁকে ফেলতেছি।
আমি আঁকতে ভালো পারি না, আমি তাও বোঝা যায় মতো করে আঁকতেছি। এই মিস্টার এর ভর হচ্ছে 150 কেজি, একটু মোটাসোটা মানুষ। এই 150 কেজি ভরের এই মানুষটা বা লোকটা এ পয়েন্ট থেকে সি পয়েন্টে যেতে কৃত কাজ কত? এ থেকে সিতে যেতে কৃত কাজ কত? এ থেকে সিতে যেতে কৃত কাজ কত? আচ্ছা, এ থেকে সিতে যেতে কৃত কাজ কত বের করতে হবে আমাদের। এখন আমি তোমাকে বলছিলাম কাজের ক্ষেত্রে, হ্যাঁ, কাজের ক্ষেত্রে বল ইনটু সরণ। একটু আচ্ছা ঠিক আছে, দেখো বল ইনটু সরণ, কাজের ক্ষেত্রে সবসময় বল ইনটু সরণ। আমি বলছিলাম অভিকর্ষজ বলের ক্ষেত্রে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজটা সবসময় খাড়া নিচ থেকে উপরের দিকে হবে, খাড়া নিচ থেকে উপরের দিকে। দেখো তুমি দেখতেছো এখানে 4 মিটার সরণ করতেছে, তার কার এই ব্যক্তিটা এই সিঁড়ি বেয়ে এখান থেকে এখানে যাবে, তার 4 মিটার সরণ করতেছে। কিন্তু আমি বলছি সবসময় উলম্ব সরণটাই ধরতে হবে, সবসময় উলম্ব সরণ। তার মানে সে আসলে কতটুক উঠছে সেটা হিসাব করব, ভূমি থেকে কতটুক উঠছে সেটা হিসাব করব। মানে আমার এই উচ্চতাটা লাগবে, এই উচ্চতাটা লাগবে। আচ্ছা তোমরা আমাকে বলো, এটা যদি এস হয়, এটা যদি এস হয় বা সরণ হয়, সরণ যার সাথে কোণ, যার সাথে কোণ তার সাথে কোন উপাংশ মনে আছে? যার সাথে কোণ তার সাথে আনুভূমিক উপাংশ। কার সাথে কোণ? এই রেখাটার সাথে কোণ, ঠিক না? তার মানে এই বরাবর হবে এস কস থিটা, এই বরাবর কি হবে? এস কস থিটা, এস কস থিটা। আমাদের এটাই লাগবে, আমাদের এটাই লাগবে, এস কস থিটা এটাই লাগবে। তার মানে বল কি? বল কি? বল হচ্ছে, বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ, বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ। আর এখানে সরণের জায়গায় সরণ বসবে। ভর কত? 150, ত্বরণ কত? দেখো সে অভিকর্ষ বলের বিরুদ্ধে যাচ্ছে, সেখানে কোন ত্বরণটা থাকবে? অভিকর্ষজ ত্বরণ। কোন ত্বরণ? অভিকর্ষজ ত্বরণ। 9.8। সরণ কত? সরণ হচ্ছে এস কস থিটা, এতটুকের মান হচ্ছে এস কস থিটা। এস মানে হচ্ছে 4, এই যে সরণ, এই যে মিটার, এই যে মইয়ের দৈর্ঘ্য 4, কস থিটা মানে হচ্ছে এই কোণটা, উলম্বের সাথে কোণ। থিটাটা হচ্ছে উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে কোণ। তুমি যদি কস দ্বারা লিখো সবসময় উলম্বের সাথে কোণটা হিসাব করবা। আর আনুভূমিকের সাথে কোণ কত? এখানে 60 ডিগ্রি। আনুভূমিকের সাথে কোণ 60 ডিগ্রি, এটা লাগবে না, আমরা উলম্বের সাথে কোণটা হিসাব করব। এখানে 30। এখান থেকে আনসার কত আসে? যত আসবে সেটাই হচ্ছে তত জুল। আনসার হচ্ছে তত জুল। দেখি তো, 150 ইন্টু 9.8 ইন্টু 4 cos 30, 5092.22 জুল। এটাই আসলে আনত তলে কাজ। আমি যদি তোমাকে এখন বলতাম আনত তলে কাজ বের করা শেখাচ্ছি, তুমি কনসেপ্টটা বুঝতে চাইতা না, সেজন্য এভাবে ডিরেক্ট বুঝাই ফেললাম। আচ্ছা তোমাকে বলছিল এবারে মইটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, উলম্বের সাথে 30 ডিগ্রি। তোমাকে যদি বলতো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি, দেখো তার মানে তুমি কি করতা? এটা একটা দেয়াল, এই কোণটা হয়তো 30 ডিগ্রি, এই কোণটা হবে 30 ডিগ্রি। তোমাকে প্রশ্ন সেভাবেই বলে দিছে। আচ্ছা এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত? 60 ডিগ্রি। এমনিই বুঝে যাচ্ছ, তখন cos থিটার জায়গায় এখানে 60 বসাইতা। তোমাকে প্রশ্ন 30 ডিগ্রি বলছে ঠিক আছে, কিন্তু সেটা আনুভূমিকের সাথে বলছে, তোমার লাগবে উলম্বের সাথেটা। ওকে আচ্ছা, আর তুমি যদি চাও ভাইয়া আমি আনুভূমিকের কোনটা ইউজ করব, তাহলে এখানে সাইন ইউজ করবা। আপাতত এত প্রেসার মাথায় নিও না, মাথার মধ্যে একটাই সেট করো, উলম্বের সাথে কোনটা ধরবো, cos থিটা বসাই দিব। উলম্বের সাথে কোনটা হিসাব করে cos বসাই দিব, তার cos। আর সরণ কি? যে মইটা দিবে তার দৈর্ঘ্যটা, মইয়ের দৈর্ঘ্যটা বা সিঁড়ির দৈর্ঘ্যটা। ঠিক আছে, কাজ বের করতে পারবা? আনত তলে কাজ বের করতে পারবা কিনা কমেন্ট করো।
ওকে, এসএসসিতেও ছিল বলতেছে, ভেরি গুড। এরপর এসএসসিতে ছিল না এরকম একটা কই, এখানে এখানে আমি লিখে রাখছি, ইয়েস পাইছি। ওকে, এটা একটা গেল। হ্যাঁ, এবার ডিরেক্ট একটা এমন একটা ইম্পর্টেন্ট টপিক পড়াবো যেটা নিয়েই পোলাপাইন কান্না করতে থাকে, পরীক্ষার হলে যেটা দেখলেই কান্না করে। কুয়ার গভীরতা বা কুয়া খালি করতে কাজ বা একটা ট্যাঙ্ক খালি করতে কাজ, এইসব ব্যাপারগুলো নিয়েই পোলাপাইন টেনশনে পড়ে যায়। ঠিক আছে, ডিরেক্ট ওই টপিকে চলে যাচ্ছি আমি, ডিরেক্ট ওই টপিকেই চলে যাচ্ছি। এটার জন্য আমার ইউটিউবে কতগুলো লেকচার আছে, যদি কুয়ার পুরা কনসেপ্টটা বুঝতে চাও। আমি তাও আজকে এখন ফুল কনসেপ্টই বোঝানোর ট্রাই করব, কিন্তু তোমাকে সবাই করাবে ভার কেন্দ্রের সরণ দিয়ে, আমি পড়াবো গড় সরণ দিয়ে। কি সরণ? গড় সরণ। তুমি ভার কেন্দ্রের সরণ বুঝলেই গড় সরণটা বুঝতে পারবা, ভার কেন্দ্রের সরণ বুঝলেই গড় সরণটা বুঝতে পারবা। কিন্তু আমি তোমাকে এখন ভার কেন্দ্রের সরণ পড়াই তোমার মাথা ঘুরাইতে চাচ্ছি না। তুমি ভার কেন্দ্রের সরণ যদি দেখা লাগে আমার পেজে নক দিবা, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিবা। আমি শুধুমাত্র পরীক্ষার হলে আনসার কিভাবে করবা সেটা বোঝাচ্ছি। চলো, মোস্ট ইম্পর্টেন্ট টপিক বলো বা যাই বলো, এই কুয়ার ম্যাথগুলো যদি করতে পারো তোমার আজকে ক্লাস শেষ করে দিলেও চলবে। কুয়ার ম্যাথ যদি তুমি বুঝে যাও, তুমি আজকের ক্লাস বাকি অংশটুকু না করেও চলে যেতে পারো, কারণ তোমার 3 নাম্বার ফিক্সড, 3 বা 4, গতে দিলে 3, ঘতে দিলে 4। এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, দেখো আমি লিখে রাখছি, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের জন্য সূত্র লিখে রাখছি। একটু ধৈর্য ধরো, আমি আগে কুয়ারটা পড়াইতে চাচ্ছি, তোমাদের কনসেন্ট্রেশনটা যাতে ফুল থাকে সেজন্য। আচ্ছা, কুয়ার ম্যাথ দেখো, কুয়ার ম্যাথের মধ্যে তোমাকে একটা কুয়া দিবে, তোমাকে একটা কি দিবে, বলবে একটা কুয়া আছে, কুয়ার পানিটা এতটুকু খালি করো, বলবে অর্ধেক খালি করো, অথবা 1/4 অংশ খালি করো, বা সম্পূর্ণ খালি করো, বা অর্ধেক একটা কুয়া ছিল সেটাকে সম্পূর্ণ খালি করো। সব ক্ষেত্রে কৃত কাজ বের করতে বলবে। আমরা প্রত্যেকটা কেস দেখব, প্রত্যেকটা কেস মানে তুমি আজকের ক্লাস করে যাতে অ্যাটলিস্ট কুয়ার কনসেপ্টটা যাতে হাফ শিখে না যাও। ওয়ান শট ক্লাসে তো তুমি জাস্ট সলভ করা শিখতেছো আর কিছু হালকা বেসিক পাচ্ছ, আজকের ক্লাসে অ্যাটলিস্ট তুমি যাতে হাফ বেসিক নিয়ে না যাও, কুয়ারটা যাতে সম্পূর্ণ ক্লিয়ার করে যাও, সেই চেষ্টাটাই থাকবে। দেখো, কুয়ার ম্যাথে একটা কুয়া দিবে, স্বাভাবিক। মাইক্রোফোন পেঁচাই গেছে। এটা একটা কুয়া, তোমাকে প্রশ্নের মধ্যে কুয়ার ব্যাস দিয়ে দিবে, ব্যাস মানে ডায়ামিটার। ভাই আপনি কি শুধু এগুলাই বলবেন, এগুলো সব দিয়ে দিবে তোমরা এভাবে করবা? না, আমি সলভ করে দেখাবো কিভাবে করবে, সব বলতেছি। কুয়ার ব্যাস দিয়ে দিবে, ধরে নাও 10 মিটার দিছে, কুয়ার ব্যাস দিয়ে দিছে। তারপর আর কি দিবে, আর দিবে আর কিছু দেওয়া লাগতেছে না আপাতত, কুয়ার গভীরতা দিয়ে দিবে, কুয়ার গভীরতা দিয়ে দিবে, এইচ মনে করো 30 মিটার, কুয়ার গভীরতা দিয়ে দিবে। এরপরে বাকি সবগুলো প্রশ্নে বলা থাকবে কি কি করতে হবে সেটা। আচ্ছা, কুয়ার ব্যাসও দিয়ে দিল, গভীরতাও দিয়ে দিল। এখন তোমাকে প্রথম কেসে বললো একটা কুয়া, এটা 1 নাম্বার কেস দেখাচ্ছি, একটা কুয়া সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ। একটা কুয়া সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ, একটা কুয়া কি সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ। বলছে কুয়াটিকে সম্পূর্ণ খালি করতে কৃত কাজ কত, কুয়াটিকে সম্পূর্ণ খালি করতে কৃত কাজ কত জিজ্ঞেস করছে। আচ্ছা, এবার একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। কুয়াটাকে সম্পূর্ণ খালি করা মানে কি? আমি ভার কেন্দ্রের সরণ পড়াচ্ছি না,
ভার কেন্দ্রের সরণ পড়াইলে এখানে কুয়ার পানিগুলা ভার কেন্দ্রকে যদি একদম টপ পয়েন্টে নিয়ে যেতে পারি সেটাই হচ্ছে সরণ। আমরা আপাতত কি পড়াচ্ছি, গড় সরণ কনসেপ্টটা পড়াবো। গড় সরণ, আমি গড় সরণ ইউজ করে পড়াচ্ছি। গড় সরণ, ভার কেন্দ্রের সরণ দেখতে হলে ইউটিউবে আমার লেকচারগুলো দেখবা। এখন দেখো, এটা একটা কুয়া যেটা সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ, যার ব্যাস দিছি 10 মিটার, গভীরতা দিছি 30 মিটার। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম এই কুয়াটাকে সম্পূর্ণ খালি করতে, কি বললাম, সম্পূর্ণ খালি। কৃত কাজ কত? কৃত কাজ কত? আচ্ছা, কৃত কাজ সমান জানি আমরা F = mgh। কেন? যাহাই কাজ তাহাই শক্তি, এখানে বিভব শক্তিকে হিসাব করতেছি। যাই হোক, এই যে এই পানির ফোঁটাগুলোকে আমি একদম উপর পর্যন্ত তুলতে হবে না, উপর পর্যন্ত তুলতে হবে। কুয়াটাকে সম্পূর্ণ খালি করা মানে অর্থটা কি? মানে হচ্ছে এই যে কুয়ার যে পানিগুলো আছে, কুয়ার প্রত্যেকটা পানির ফোঁটাকে এই উপরের লেভেল পর্যন্ত নিয়ে আসা, উপরের লেভেল পর্যন্ত নিয়ে আসা। কুয়ার একদম নিচের পানিগুলোকেও যদি আমি উপর পর্যন্ত নিয়ে আসতে পারি তাহলে আমি ধরে নিব কুয়াটা খালি। ফিজিক্সের ভাষায় কুয়াটাকে খালি করতে আমাদের একদম তলার পানি পর্যন্ত একদম উপরের পয়েন্টে নিয়ে আসতে হবে। মানে উপরের পানিগুলোকেও এখানে আনতে হবে, এর পরেরগুলোকেও, মানে এভাবে প্রত্যেকটা পানির ফোঁটাকে আমাদের উপরের পয়েন্টটাতে নিয়ে যেতে হবে, একদম ইচ অ্যান্ড এভরি পানির ফোঁটা। ওকে, একদম উপরের পয়েন্ট পর্যন্ত নিতে হবে। তো এটার জন্য আমার কনসেপ্ট হচ্ছে সুপারম্যান থিওরি। কি থিওরি? সুপারম্যান থিওরি অ্যাপ্লাই করব আমরা। সুপারম্যান থিওরি দেখাবো। এর আগে এখানে একটু বোঝার চেষ্টা করি, এখানে এমটা কি, জিটা কি, এইচটা কি, একটু বোঝার চেষ্টা করি। এখানে এম হচ্ছে, দেখো এখানে এমটা হচ্ছে যতটুকু পানি খালি করব ততটুকু পানির ভর। কি বলতেছি খেয়াল করবা, যতটুকু পানি খালি করতে বলছে। দেখো এখানে কতটুক পানি খালি করতে বলছে, এই পুরা পানিগুলা, পুরা পানি কতটুক জায়গা জুড়ে আছে, পুরা গভীরতা জুড়েই আছে, 30 মিটার জুড়েই আছে। আচ্ছা, এম এর পরিচয় লিখো, তোমরা খাতার মধ্যে লিখবা, যতটুকু পানি খালি করতে বলেছে তার ভর। কনসেপ্টটা খুবই ইজি মনে হবে, একটু ধৈর্য ধরো। সুপারম্যান থিওরি দিয়ে আমি পড়াই ফেলবো। এটা কোনো ফিজিক্সের থিওরি না, সুপারম্যান থিওরিটা আমার নিজের বানানো। আচ্ছা, এবার জিটা দেখো। জি মানে কি? 9.8। বলেন আপনি যেটাই বলেন না কেন, জি আমি 9.8 দিব, কারণ আমি পৃথিবীর বাইরে কুয়া বসাবো না, আমার ইচ্ছা নাই, আমার মঙ্গল গ্রহের কুয়া দরকার নাই, সেজন্য আমি 9.8 বসাচ্ছি। টিচারও ধরে নিবে তুমি পৃথিবীর সবকিছু চিন্তা করতেছো। আচ্ছা, যাই হোক, তোমাকে মঙ্গল গ্রহ বলে দিলে তখন তুমি মঙ্গল গ্রহের জিটা ধরতা। যাই হোক, এবার এইচটা কি? এখানেই হচ্ছে মূল কনসেপ্টটা। এইচটা কি? এইচটা হচ্ছে গড় সরণ। এইচটা হচ্ছে গড় সরণ, অথবা তুমি ভার কেন্দ্রের সরণও বলতে পারো। ভাইয়া গড় সরণ টপিকটা কি? আমি তোমাকে বলছি প্রত্যেকটা পানির ফোঁটাকে উপরের পয়েন্ট পর্যন্ত নিতে হবে, প্রত্যেকটা পানির ফোঁটাকে উপরের পয়েন্ট পর্যন্ত নিতে হবে। মানে একদম 0 মিটারে যে পানিটা আছে, 0 মিটার কেন বলতেছি? কারণ উপরের পানির ফোঁটাটা উপরেই তো আছে বলতে গেলে, ঠিক না? সেটা তো 0 মিটার দূরত্বে, 0 মিটার দূরত্বের পানিটাকে 0 মিটারে আনতে হবে। আবার এখানে মনে করো এতটুকু দূরত্ব, 10 মিটার দূরত্বে একটা পানির ফোঁটা আছে, সেটাকেও আনতে হবে। 20 মিটার দূরে যেটা আছে সেটাকেও আনতে হবে। 30 মিটার দূরে যেটা আছে সেটাকেও আনতে হবে। তো ঝামেলা না? তো ঝামেলা থেকে মুক্তি পেতে আমরা গড় সরণের টপিক ইউজ করব। গড় সরণ, এই যে এখানে এইচ যেটা আছে সেটা আমরা কি ইউজ করব? গড় সরণ। কার গড় সরণ? পানিগুলার গড় সরণ। মানে একদম উপরের ফোঁটার জন্য হিসাব করব, একদম লাস্ট যে পানির ফোঁটাটা নিছি সেটার জন্য হিসাব করে একটা গড় নিব, একটা
গড় নিব। এই গড়টা কিভাবে নিব সেটাই আমাদের সুপারম্যান থিওরি। গড়টা কিভাবে নিব সেটাতেই আমাদের মূলত সুপারম্যান থিওরিটা অ্যাপ্লাই করব। আচ্ছা, একটু কষ্ট করে চিন্তা করো, মাথা খাটাও, যে আমি বললাম যতটুকু পানি খালি করতে বলেছে তার ভর। ভাইয়া আপনি তো এখানে প্রশ্নের মধ্যে পানির ভরই দেন নাই, এখন তো আমি কান্না করব? আমি বলছি না এই কুয়ার মেতেই কান্না করে সবাই, আমি বলছি কান্না করার কিছু নাই, চিন্তা করো চিন্তা করো। দেখো দেখো এম মানে কি? ভর, এটা 9 10 সবাই পড়ছো। ভর সমান হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন, ঠিক না? তার মানে এম মানে হচ্ছে রো ইনটু ভি। এম মানে হচ্ছে কি? রো ইনটু ভি। তো এম এর জায়গায় আমি রো ভি লিখতে পারি। আচ্ছা, এম এর জায়গায় রো ভি লিখবো, এম এর জায়গায় রো ভি লিখবো। সবাই যেহেতু বলতেছো আমি এম এর জায়গায় রো ভি লিখে দিই, ঠিক আছে? রো ভি। এরপরে কি আছে? জি। আচ্ছা জি। এরপর আছে এইচ। এই এইচটা কি? আলাদা করে, এটা হচ্ছে গড় সরণ। এটা কি? গড় সরণ, মাথায় রাখবা, এটা হচ্ছে গড় সরণ। আচ্ছা, এবার এখানে রো, রো মানে হচ্ছে কি? ঘনত্ব। পানির ঘনত্ব 1000, এটা আমাদের মুখস্থ। পানির ঘনত্ব 1000। ভাইয়া ভি কি? ভি কি? ভি হচ্ছে এটার আয়তন, এই কুয়ার আয়তন। কুয়ার আয়তন জুড়েই তো পানিগুলো আছে এবং 1000 ঘনত্বের পানিগুলাই তো আছে, ঠিক না? আচ্ছা, কুয়া হচ্ছে সবসময় সিলিন্ডার আকৃতির। কুয়া কি আকৃতির? সিলিন্ডার আকৃতির। কুয়া কি আকৃতির? সিলিন্ডার আকৃতির। আচ্ছা, তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার কি? এইচ। এবার একটা দ্বন্দ্ব লেগে যাবে, ভাইয়া এই এইচ, এই এইচ আর এই এইচ কি একই? দুইটা একই না। এই এইচ হচ্ছে যতটুকু পানি খালি করতে বলেছে তার ভর ছিল না এম। তার মানে এই যতটুকু পানি খালি করতে বলছে ততটুক পানির উচ্চতা, মনে করো সম্পূর্ণ খালি করতে বলছে, তার মানে এখানে এইচ হবে 30 মিটার। সম্পূর্ণ খালি করতে বলছে মানে 30 মিটার জায়গা জুড়েই তো পানি আছে, সেগুলো সরাই ফেলবো। তোমাকে যদি বলতো অর্ধেক খালি করতে, মানে 15 মিটার পানি, 15 মিটার পর্যন্ত পানি যতটুক ততটুক খালি করতে, তখন 15 বসাইতাম। গড় সরণ তো সুপারম্যান থিওরি দিয়ে বের করবো। এইখানে আয়তনের ক্ষেত্রে যে এইচটা বসাবো, আয়তনের ক্ষেত্রে যে এইচটা বসাবো, এটা এইচ না বলে তাহলে তোমার জন্য এল বললে মনে হয় ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। এল লেখো তাহলে। এই এলটা কি? যতটুকু পানি খালি করতে বলছে তার উচ্চতা, যতটুকু পানি খালি করতে বলছে তার উচ্চতা। এখানে এল এর পরিচয় লিখো, যতটুকু পানি খালি করতে বলেছে, যতটুকু পানি খালি করতে বলছে তার উচ্চতা। আর এই এইচটা কি? এইচটা হচ্ছে গড় সরণ। এইচটা কি? গড় সরণ। এবার সুপারম্যান থিওরি দেখাবো। চলো সুপারম্যান থিওরি শিখি। সুপারম্যান থিওরি এটা আমার বানানো, আমি একটা চোখ এঁকে সবসময় আমি নিজে প্র্যাকটিস করার সময় সেভাবে করতাম, কারণ আমার না হলে গড় সরণ টপিকটা মাথায় ঢুকতেছিল না। আচ্ছা, এবার একটু দেখো, সব কিছু পেয়ে গেছি। 1000, পায়ের মান জানি 3.14, আর এর মানও জানি, ব্যাস দেওয়া আছে। ব্যাস যদি 10 মিটার হয়, ব্যাসার্ধ কত? 5 মিটার, অর্ধেক, তাহলে 5। এল এর মানও জানি, কেন? যতটুকু পানি খালি করতে বলেছে, কতটুকু খালি করতে বলেছে? সম্পূর্ণ খালি করতে বলেছে। সম্পূর্ণ বলতে সম্পূর্ণ পানিগুলা, সম্পূর্ণ পানি কতটুকু জায়গা জুড়ে? 30 মিটার জুড়ে, তার মানে এটাও জানি 30। জি এর মানও জানি 9.8। শুধুমাত্র আমরা গড় সরণ বের করে ফেলতে পারলেই কৃতকাজ বের করে ফেলতে পারবো। গড় সরণ বের করতে পারলেই কৃতকাজ বের হয়ে যাবে। এবার দেখো গড় সরণ, খালি করার আগে যোগ খালি করার পরে ডিভাইডেড বাই 2। গড় সরণ কি লিখলাম? খালি করার আগে যোগ খালি করার পরে ডিভাইডেড বাই 2। এবার আসো খালি করার আগে আর খালি করার পরে এই কথাগুলো দ্বারা কি বোঝাচ্ছি? এখানে আমাদের সুপারম্যানকে দিয়ে খেলাবো।
সুপারম্যান তুমি কই? সুপারম্যানের একটা পাওয়ার আছে, সে চোখ দিয়ে লেজার মারে, ঠিক না? লেজার মেরে একদম সবাইকে কি করে, ধ্বংস করে দেয়, ঠিক না সুপারম্যান? আচ্ছা, ওই সুপারম্যানের চোখটা আমি আঁকবো। সুপারম্যানের চোখ, সুপারম্যানের চোখ। যদি আমরা জানি বস্তু থেকে আলো আমাদের চোখে আসে, এরপর আমরা বস্তুটাকে দেখতে পাই, কিন্তু সুপারম্যানের ক্ষেত্রে আমরা একটা লেজার মেরে দিই না চোখের মাধ্যমে। আচ্ছা, তাহলে সুপারম্যান আই এর ব্যাপারটা একটু দেখি। সুপারম্যান আই কি করবে দেখো, সুপারম্যান আই তার চোখের থেকে একটা লেজার পাঠাবে। খালি করার আগে পানি কোন জায়গায় সেটা দেখবে। খালি করার আগে পানি কোন জায়গায়? খালি করার আগে মানে বলতেছি যখন কুয়াটা সম্পূর্ণ পূর্ণ অবস্থায় আছে, খালি করার আগে সে তার চোখ থেকে একটা আলো পাঠাবে। চোখ থেকে একটা আলো পাঠাইছে, এই আলোটা কতটুকু যাইতে পারছে? কুয়ার ভিতরে 1 মিটারও যাইতে পারে নাই, একদম উপরে গিয়েই ফেরত আসছে। কেন? কারণ উপর পর্যন্ত পানি আছে, একদম একদম উপর পর্যন্ত পানি আছে। তার মানে খালি করার আগে গেছে, আমি গড় সরণ বের করতেছি, 0 মিটার। খালি করার আগে গেছে 0 মিটার। এবার খালি করে দিলাম, কুয়াটাকে খালি করি। কুয়াটাকে খালি করি। কুয়াটাকে খালি করলে এবার সুপারম্যানের চোখ থেকে আলোটা একদম তলানি পর্যন্ত যাবে, প্রায় 30 মিটারই যাবে। একদম কুয়ার ভিতরে ঢুকছে যেখান থেকে একদম তলা পর্যন্ত কত মিটার গেছে? 30 মিটার। তো গড় নাও, গড় নিলে গড় সরণ পাচ্ছি 15 মিটার। গড় সরণ কত? 15 মিটার। সেই 15 মিটারটাই আমরা জাস্ট এখানে বসাই দিব। 15 মিটারটাই জাস্ট এখানে বসাই দিব। 15 মিটার। 1000 ঘনত্ব জানি, পায়ের মান জানি 3.1416, আর এর মান জানি 5 স্কয়ার, এল এর মান জানি 30, জি এর মান জানি 9.8, গড় সরণের মান 15। কুয়াটাকে সম্পূর্ণ খালি করতে কৃতকাজ বের করে ফেলছি। কৃতকাজ বের করে ফেলছি। এই সুপারম্যান কনসেপ্ট দিয়ে আমি এখন তোমাদেরকে আরো 3টা কেস দেখাবো। 3টা কেসের সবাই রো এর মানটা জানে, পায়ের মানটা জানবে, আর এর মানটাও জানবে। ঝামেলা লাগবে এই এল এর মানে আর এইচ এর মানে গড় সরণ আর আয়তনের ক্ষেত্রে কোনটা উচ্চতা ধরবো সেটা। এখন আমি আরো 3টা কেস দেখাবো। এই 3ও কেস যদি তুমি বুঝে যাও তাহলে এই কনসেপ্টে তোমাকে আর কেউ আটকাতে পারবে না, গ্যারান্টি দিয়ে বলতেছি, আটকাতে পারবে না। এই কোনো ঝামেলা আছে নাকি? ওকে ওকে ওকে, কোনো ঝামেলা নাই। একটু যদি বুঝো, এবার আমি বলি। এবার আরেকটা কেস দেখাবো। এখানে আমি এটা আগে থেকে লিখে রাখছি, এটা লাস্ট মুহূর্তে দেখানোর জন্য রাখছি, যদিও কয়েকটা পেজ নিয়ে। আরো এখন শুধু সুপারম্যানের খেলা দেখব। আমি ধরে নিচ্ছি ডি ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ 5 মিটার দিয়ে দিছি একটা প্রশ্নে। তারপর ব্যাসার্ধ 5 মিটার দিয়ে দিছি। কুয়ার গভীরতা বলে দিলাম, গভীরতা বলে দিলাম 30 মিটার। তাও আচ্ছা 20 মিটার দিই। কুয়ার গভীরতা বলে দিলাম 20 মিটার। এবার আসো 2 নম্বর কেস। একটা কুয়া, 2 নম্বর কেস। এখন সব এখানে লিখব। 2 নম্বর কেস, একটা কুয়া পানি দ্বারা কানায় কানায় পূর্ণ ছিল। পানি দ্বারা কানায় কানায় পূর্ণ ছিল, যার ব্যাস ছিল 5 মিটার, গভীরতা ছিল 20 মিটার। আমি বললাম কুয়াটিকে অর্ধেক খালি করতে কৃত কাজ কত? ওকে, অর্ধেক খালি করব। আমরা জানি কৃত কাজ W সমান এম জি এইচ। এম এর মান জানি না, সেজন্য রো ভি জি এইচ। রো মানে 1000,
ভি এর জায়গায় পাই আর স্কোয়ার এল ইন্টু জি ইন্টু এইচ। এবার আমাকে তোমরা কমেন্ট করে জানাবা যে এখানে তো 1000 ঠিক আছে, পায়ের মান 3.1416 ঠিক আছে, আর এর মান 5 স্কোয়ার বসাইলাম, এল এর জায়গায় কত বসাবো ইন্টু জি ইন্টু গড় সরণের জায়গায় কত বসাবো। দেখো ভালো মতো খেয়াল করো, এল এর জায়গায় বসাবো কি, আচ্ছা এলটা আসছে কোত্থেকে আগে দেখি, এলটা আসছে এই আয়তনের সাথে, এই আয়তনটা আসছে ভরের সাথে। ভর মানে কি, যতটুক পানি খালি করতে বলা হয়েছে ততটুকের ভর। আচ্ছা অর্ধেক খালি করতে বলছে, এটা টোটাল আছে 20 মিটার, খালি করতে বলছে এতটুক 10 মিটার পর্যন্ত, তার মানে এই 10 মিটারের পানিগুলাকেই সরাবো। তার মানে আয়তনের ক্ষেত্রে ওই 10 মিটার অঞ্চলটাকেই হিসাব করব, মানে এই অঞ্চলটাকেই হিসাব করব, এতটুক পানির আয়তনটাই তো হিসাব করব, ঠিক না? তার মানে এখানে বসবে 10। কিসের ক্ষেত্রে, আয়তন বের করার ক্ষেত্রে এখানে 10 বসবে। এবার গড় সরণ কত, গড় সরণের জন্য আমরা সুপারম্যানকে ডাকবো, প্লিজ সুপারম্যান হেল্প আস। I am ready to help you. Okay, চলো, কুয়া বেশি চিকন আঁকে ফেলছি না। সুপারম্যানকে বলি হেল্প করতে, সুপারম্যান হেল্প করবে। তো আমরা একটু সুপারম্যানকে হেল্প করে ওর চোখটা এঁকে দিই। সুপারম্যান সবার আগে বলবে যে আমাকে ঘটনাগুলো রিওয়াইন্ড করে দেখাও, সে রিওয়াইন্ড করে দেখাবে। তুমি বলতেছো সুপারম্যান পানি আগে ছিল উপর পর্যন্ত, সুপারম্যান বলছে দাঁড়াও আমি একটু আমার লেজারটা পাঠাই। হ্যাঁ ঠিক বলছো, আমার লেজার ঢুকতে পারতেছে না, তার মানে আগে খালি করার আগে পানি কুয়ার ভিতরে ঢুকতেই পারে না, 0 মিটার ঢুকছে, 0 মিটার। এরপর খালি করলাম, অর্ধেক খালি করব, অর্ধেক। অর্ধেক খালি করার পরে সুপারম্যান আবার পাঠাইছে, এবার সে 10 মিটার পর্যন্ত যেতে পারছে, উপর থেকে 10 মিটার পর্যন্ত যেতে পারছে, তার মানে 10 মিটার। এটার গড়টা নাও, গড় নিলে হয় 5 মিটার। তার মানে এবার গড় সরণ কত, 5। খালি করার আগে, খালি করার পরে। ভাই আপনি পুরা খালি করেন নাই কেন? কারণ প্রশ্নে বলছে অর্ধেক খালি করতে, সেজন্য করি নাই। আচ্ছা তার মানে এখানে কত বসবে এখন, এখানে বসবে 5। জি এর মান তো 9.8 তোমরা সবাই জানো। এখানে বসবে 5 মিটার। এটা আনসার করলে যত জুল আসবে সেটাই হচ্ছে এই অর্ধেক খালি করতে কৃত কাজের পরিমাণ, অর্ধেক খালি করতে কৃত কাজের পরিমাণ। শাবাশ, সবাই তো h = 5 বলছে। শাবাশ, সবাই তো h = 5 বলছে। জেনারেটরের সাউন্ড বলছে তো আমি শুনতে গেছি, আমার কান ফেটে গেছে। ওরে বাপরে কত বড় মান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এতটুক থেকে আসবে। এবার আরেকটা কেস, আরেকটা কেস, এবার আরেকটা কেস। যদি এটা বুঝো আমি মনে করব তোমরা সবকিছু বুঝে ফেলছো। এটা আরেকটা কেস। আবারও r = 5 মিটার বললাম, d = d বলতেছি, গভীরতা, গভীরতা দিয়ে দিলাম 20 মিটার। এবারের কেসটা হচ্ছে কুয়াটা অর্ধেক পূর্ণ, কুয়াটা অর্ধেক পূর্ণ। এখন একদম এক্সট্রিম লেভেলের কেস দিচ্ছি, একদম এক্সট্রিম লেভেলের। এটা যদি বুঝে যাও আর এখানে তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি তোমাকে বললাম একটা কুয়া যার গভীরতা 20 মিটার এবং ব্যাসার্ধ 5 মিটার, তার অর্ধেক পূর্ণ ছিল, অর্ধেক পূর্ণ ছিল, তার মানে 10 মিটার পর্যন্ত পানি ছিল, ঠিক না? টোটাল যদি 20 মিটার হয়, অর্ধেক পূর্ণ ছিল। এখন এটাকে আমি সম্পূর্ণ খালি বলতেছি না, সম্পূর্ণ খালি বললে তোমরা বুঝে যাবা, সম্পূর্ণ খালি বললে বুঝে যাবা। অর্ধেক পূর্ণ কুয়ার অর্ধেক খালি করতে, অর্ধেক পূর্ণ কুয়ার অর্ধেক খালি করতে মানে যা আছে তার অর্ধেক পানি শেষ ফেলে দিব, যা আছে তার অর্ধেক মানে 5 মিটার পর্যন্ত খালি করব। অর্ধেক
পূর্ণ কুয়ার অর্ধেক খালি করতে। যদি এটা বুঝো আর কোনোটা আটকাতে পারবে না। অর্ধেক খালি করতে, কৃত কাজ। জাস্ট সিম্পলি বসাবো W সমান mgh। m এর মান কি দেওয়া আছে? দেওয়া নাই, তার মানে রো ভি সূত্রটা আনতে হবে। রো ভি gh, রো এর মান 1000, ভি মানে হচ্ছে 3.1416 ইন্টু আর স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার। আর এর মান কত? 5 আর স্কোয়ার ইন্টু এল, এল এর মান কত বসাবো সেটা জানাবা, ইন্টু 9.8 ইন্টু এইচ, মানে গড় সরণ কত বসাবো সেটাও আমাকে জানাবা। তো জানাতে জানাতে আমি লিখি, এখানে আয়তনের ক্ষেত্রে, এটা হচ্ছে আয়তন, আয়তনের ক্ষেত্রে যতটুকু পানি খালি করতে বলা হয়েছে তার ভর ছিল, তার মানে যতটুকু পানি আমি খালি করতেছি তার উচ্চতাটাই। পানি খালি করব কতটুক? ঠিক এতটুক, এতটুক পানি খালি করব, মানে 5 মিটার উচ্চতা পর্যন্ত পানি খালি করব, ঠিক না? তার মানে এখানে এল এর জায়গায় বসবে 5 মিটার। এবার গড় সরণ কত? সুপারম্যান হেল্প প্লিজ। সুপারম্যানকে ডাকলাম গড় সরণ দেখতে, সুপারম্যানকে ডাক দিলাম। অর্ধেক পানি পূর্ণ ছিল, এতটুক ছিল 10, এতটুকু 10, টোটাল 20। আচ্ছা, সুপারম্যানকে ডাক দিলাম, সুপারম্যান বলছে একটা চোখ এঁকে দাও, বাকি কাজ আমি করতেছি, আমাকে বলো খালি করার আগে কত ছিল। সুপারম্যান একটা চোখের থেকে রশ্মি পাঠাইলো, যেটা উপরের পানি পর্যন্ত যাইতে এই কুয়ার ভিতর ঢুকে এতটুকু 10 মিটার গেছে, 10 মিটার প্লাস অর্ধেক খালি করতে বলছে, তো অর্ধেক খালি করলাম, অর্ধেক খালি করলাম। সুপারম্যান আবার পাঠাইলো, পাঠাই দেখে এবার 15 মিটার গেছে। ওকে, 15 মিটার ডিভাইডেড বাই 2, 25, 25, এখানে 12.5, তার মানে এখানে বসবে 12.5। আশা করি বুঝাতে পারছি, এটাই কৃতকাজ। তুমি যদি এটা বুঝো তোমাকে আর কেউ আটকাতে পারবে না। তুমি এটা বুঝলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। কুয়ার মেতে আর কোনো ঝামেলা নাই, কুয়ার মেতে আর কোনো ঝামেলা নাই। সুমেহরা 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 অরুণিমা বলতেছে এল এর মান 10 হবে না? এর আগে তো 20 বসাইছেন, কোথায় 20 বসাইছি? এখানে, এখানে 20 কেন বসাইছি বলো তো? সম্পূর্ণ পানি খালি করতাম, সম্পূর্ণ মানে পুরা কুয়ার, এখানে 20 বসাই নেই, তো কোনখানেই তো 20 বসাই নেই মনে হচ্ছে আমার। এখানে তো 10 বসাইছি, কোথায় 20 বসাইছিলাম? সম্পূর্ণ পানি খালি করতে তখন 30 বসেছিলাম, কারণ যতটুকু পানি খালি করব তার আয়তনটা হিসাব করতেছিলাম, যতটুকু উচ্চতা পর্যন্ত পানি আছে সেই হিসাবে। আচ্ছা, এবার এখানে করছিলাম অর্ধেক খালি, অর্ধেক পানি কতটুকু? 10 মিটার, সেজন্য 10 লিখছিলাম এখানে, আর গড় সরণ বের করছি। এর পরের কেসে এখানের ক্ষেত্রে পানি কতটুকু খালি করতেছি? 5 মিটার, কারণ অর্ধেক পূর্ণ কুয়ার অর্ধেক খালি করব, মানে পানি আমি বাইরে ফেলে দিব 5 মিটার পর্যন্ত, 5 মিটার যতটুকু পানি হয় ততটুকু পানি আমি ফেলে দিব, সেজন্য এখানে 5, আর ওখানে গড় সরণ। আশা করি ক্লিয়ার সবার। এই যে এখানে এল এর এলটা হবে যতটুকু পানি আমি বাইরে ফেলে দিব, বাইরে ফেলতেছি কতটুক? এই 5 মিটার পর্যন্ত, এই অর্ধেক, অর্ধেকের অর্ধেক, অর্ধেকের অর্ধেক। আচ্ছা, সেম ভাবে এখানের ক্ষেত্রে দেখো, এটা পুরা পূর্ণ ছিল, তাকে অর্ধেক খালি করব। পুরা পূর্ণ বলতে 20 মিটার, পুরো পানি ছিল 20 মিটার, কিন্তু খালি করতেছি কত? 10 মিটার পর্যন্ত পানি, এই 10 মিটারটাই এখানে বসছিল। আশা করি বুঝছো এখন। আচ্ছা, এবার এবার দেখো, তুমি এতক্ষণ ধরে এখান থেকে প্রশ্ন কিরকম আসে সেটা লিখতেছি, সেটাই দেখাচ্ছি। দেখো, তোমাকে এতক্ষণ ধরে বলা হয়েছে কি, কাজ বের করছো, তুমি কাজ বের করছো, কুয়া সম্পূর্ণ খালি বা অর্ধেক খালি করতে কাজ, যেটাই বলুক তুমি কাজ বের করতে তো পারো। তুমি কাজ বের করতে পারলে তোমাকে এরপরে বলবে কি জানো প্রশ্নে,
কুয়াটিকে 20 মিনিটে সম্পূর্ণ খালি করতে কত ক্ষমতার না অশ্ব ক্ষমতার বলি, তাহলে একদম সব টাইপ কভার হয়ে যাবে। কত অশ্ব ক্ষমতার পাম্পের প্রয়োজন হবে? কুয়াটিকে 20 মিনিটে সম্পূর্ণ খালি করতে কত অশ্ব ক্ষমতার পাম্পের প্রয়োজন হবে? কোন কুয়াটা? এই যে এই কুয়াটা, আমি একটা কুয়া আঁকতেছি, যার ব্যাস দিয়ে দিলাম 5 মিটার, গভীরতা দিয়ে দিলাম 20 মিটার। কুয়াটা কানায় কানায় পূর্ণ। এটা একটা প্রশ্ন। এই কুয়াটা কানায় কানায় পূর্ণ আছে, যার ব্যাসার্ধ দিয়ে দিছি 5 মিটার। প্রশ্ন, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম টাইমে ব্যাস দিয়ে দেবে, ব্যাসকে অর্ধেক করে ব্যাসার্ধ বের করে নিবা। আচ্ছা, ব্যাসার্ধ দিয়ে দিছে 5 মিটার, গভীরতা দিয়ে দিছে 20 মিটার, বলছে কুয়াটিকে 20 মিনিটে সম্পূর্ণ খালি করতে কত অশ্ব ক্ষমতার পাম্পের প্রয়োজন হবে। আমি আগে কাজ বের করব, যেহেতু আমরা জানি ক্ষমতা, দেখো ক্ষমতা সমান হচ্ছে W/T, কাজ করার হারকে ক্ষমতা বলে। আচ্ছা, এইখানে কাজ মানে হচ্ছে mgh, নিচে হচ্ছে t, অবশ্যই সেকেন্ড এককে, অবশ্যই সেকেন্ড এককে। আচ্ছা, এখন উপরে কি mgh, এই mgh মানে হচ্ছে ওই কুয়া খালি করতে কাজের সূত্রটা ইউজ করতে হবে। যেহেতু mgh এর মান আমরা এখনো বের করি নাই, আমি একটা কাজ করি, নিচে আগে mgh টাই বের করি। w সমান mgh, m এর মান প্রশ্নে দেয়া নাই, তার মানে আমি লিখব রো ভি, রো ইন্টু ভি ইন্টু জি ইন্টু এইচ। আবার রো 1000, রো মানে হচ্ছে 1000, ভি মানে হচ্ছে পাই আর স্কোয়ার, এল এর মান লিখবো এল ইন্টু জি ইন্টু এইচ লিখবো। এল এর জায়গায় কোনটা বসবে? যতটুকু পানি খালি করব তার উচ্চতাটা। কতটুকু পানি খালি করব? এখানে বলছে সম্পূর্ণ খালি করতে হবে, মানে 20 মিটার পর্যন্ত পানি আছে, এগুলো সব পানি একটা, এটা বরফের টুকরা মনে করো, একভাবে নিয়ে ফেলে দেবো। ওই বরফের উচ্চতাটা কত বলতে গেলে 20 মিটার। আচ্ছা, তাহলে এখানে বসবে 20। এবার গড় সরণ কত? ওমের তো সুপারম্যান একটা আছে না, সালমান একটা ফ্যান, আমার ডাক নাম সালমান, তো সুপারম্যান হচ্ছে আমার ফ্যান, বুঝছো? সুপারম্যান আসলে আমার ফ্যান, এটা তোমাদেরকে আগে হয়তো বলে নাই। এখানে একটা চোখ বসাই দিলাম, চোখটা এদিকে একে বুঝাই, হ্যাঁ এদিকে একে বুঝাই। এখানে আমি এখন কি করব, এভাবে বসাবো, একটা সুপারম্যানের চোখ দিব। সুপারম্যান বলতেছে আগের অবস্থা কি, বলে আগে কানায় কানায় পূর্ণ ছিল, বলে যে আচ্ছা আলো পাঠাই দেখি তো। সুপারম্যান আলো পাঠাইলো, আলো পাঠায় দেখে যে 0 মিটার। বলে যে পরের অবস্থা কি, বলে যে পরে তো পুরা খালি করে দিছে। বলে যে দেখি তো আমার চোখের আলো পাঠাই তো, আলো পাঠাইলো, আলো গেল 20 মিটার পর্যন্ত, এই 20 মিটার, তার মানে গড় সরণ কত? গড় সরণ আসতেছে 10 মিটার, তার মানে এখানে বসবে 10, এখানে বসবে কত? 10। আচ্ছা, এখান থেকে কাজের পরিমাণ কত বের হয় একটু ক্যালকুলেট করে বলো আমাকে, একটু কষ্ট করে ক্যালকুলেট করে বলো। 1000 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান কত? আর এর মান কত দেওয়া আছে তো, 5 স্কোয়ার ইন্টু 20 ইন্টু 9.8 ইন্টু 10। মাশাআল্লাহ, অনেক বড় ভ্যালু আসবে। দেখি 1000 ইন্টু পাই ইন্টু 25 ইন্টু 20 ইন্টু 9.8 ইন্টু 10। মাশাআল্লাহ, ইঞ্জিনিয়ারিং এককে লিখি
এখানে আসলো 153.93 ইন্টু 10⁻6 জুল। আচ্ছা, এটা কেমনে বের করছি তা আসলে জানো তোমরা, তো আমি এটাকে এক পাশ করতে চাচ্ছি। এখানে আর রাখার দরকার আছে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি আর রাখতে চাচ্ছি না। আচ্ছা রাখতে পারবো, জায়গা বাড়াচ্ছি। স্মার্ট বোর্ডটা দুনিয়াদারি সহজ করে দিছে, নাহলে আবার লেখা লাগতো, মোছা লাগতো। এখন জাস্ট এ থেকে তুলে, সুপারম্যান না, সব কিছু করা যায়। ওকে, আবার এটাকে নামাই দিব। তুমি বাবু নিচে থাকো। আচ্ছা, জায়গা হয়ে গেছে। নিচে টি কত? টি হচ্ছে 20 মিনিট। 20 মিনিট রাখবো আমরা। টি হচ্ছে কত? 20 মিনিট। আমরা তো 20 মিনিট রাখবো না, সেকেন্ডে নিয়ে যাব, সেজন্য 60 দিয়ে গুণ দিব। এখান থেকে যেটা পাবো সেটা পাবো ওয়াট। ক্ষমতা কত পাবো দেখি তো, ডিভাইডেড বাই 20 ইন্টু 60। ক্ষমতা পাবো 128.28 ইন্টু 10⁻³ ওয়াট। ক্ষমতা পাইছি ওয়াট, এত ওয়াট। কিন্তু প্রশ্নে চাইছে কি, কুয়াটিকে 20 মিনিটে সম্পূর্ণ খালি করতে কত অশ্ব ক্ষমতার পাম্পের প্রয়োজন হবে। আচ্ছা, অশ্ব ক্ষমতা জিজ্ঞেস করছে। অশ্ব ক্ষমতা মানে হচ্ছে হর্স পাওয়ার। হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 746 ওয়াট। 700 কত? 46 ওয়াট। তার মানে এটাকে যদি 746 দিয়ে ভাগ দিয়ে দিই, আমি হর্স পাওয়ারে পেয়ে যাব মান। এটাকে যদি আমি 746 দিয়ে ভাগ দিই, তাহলে হর্স পাওয়ারে মান পেয়ে যাব। সুতরাং 128.28 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 746। 746 ডিভাইডেড বাই 746 দিই, 171.95 হর্স পাওয়ার। মানে কুয়াটিকে সম্পূর্ণ খালি করতে, অবশ্যই 20 মিনিটে সম্পূর্ণ খালি করতে 171.95 হর্স পাওয়ারের একটা কি লাগবে? পাম্প লাগবে। ওকে, পাম্প লাগবে। অনেকে উত্তর বের করছে। তুমি শুনতে পারো নাই তো তুমি কেমনে জানো যে আমি সালমান কা ফ্যান বলছি? মান যদি না মিলে, তুমিও সালমানের ফ্যান হয়ে যাও, মিলে যাবে। সালমান মানই তো আছে, ঠিক না? মিলবে সবার। আমার বাকিদের সাথে মিলছে। তোমার যদি মান না মিলে, তুমি ক্যালকুলেটরে দেখবা তোমার ক্যালকুলেটরের মোডটা ডিগ্রি মোডে আছে কিনা, নাকি রেডিয়ান মোডে চলে গেছে। একটু ভালো মতো চেষ্টা করবা, সেগুলো চেক করবা। এটাই। এবার একটু দেখি কর্মদক্ষতা। জাস্ট আরেকটা টপিক পড়াবো, কর্মদক্ষতা। এরপরে ওই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ পড়ায় ক্লাস শেষ করে দেব। শক্তির ব্যাপারগুলো তোমরা সবাই জানো, গতিশক্তি, বিভব শক্তির ব্যাপারগুলো মোটামুটি তোমরা সবাই জানো, শক্তির সংরক্ষণশীলতার নীতিটা। তো আমি সেটা নিয়ে আর ব্রিফ করব না। যে টপিকটা নিয়ে বেশি ভাবাই তোমাদেরকে, ওই টপিকগুলাই আগে আমি দেখাই দিছি। আনত তলে কাজ, তারপরে হচ্ছে ক্ষমতা বের করা, কাজ বের করা, কুয়া খালি করতে। ওকে, এখন আরেকটা টপিক কোনটা দেখাবো বলছি, কর্মদক্ষতা। কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি বলতে পারো, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি ইটা দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু 100%। আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু 100%। এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে একটা যন্ত্রকে মনে করো সে ইনপুট, তাকে ইনপুট হিসেবে আমি 100 ওয়াট দিছি। একটা যন্ত্র মনে করো এটা একটা পাম্প, এটাকে আমি ইনপুট হিসেবে 100 ওয়াট ভিতরে সেট করে রাখছি।
100 ওয়াট ভিতরে সেট করে রাখছি, কিন্তু সে 100 ওয়াট কাজই আমাদেরকে দিতে সক্ষম হবে না, কারণ সে বাকি কিছু অংশ, তার কিছু অংশ অন্যান্য কাজে বা অন্যান্য শক্তিতে ব্যয় করে ফেলবে, তাপ শক্তি বলো অন্যান্য শক্তিতে ব্যয় করে ফেলবে। তার মানে একটা যন্ত্র থেকে আমরা কোনো সময় 100% আউটপুট পাবো না, 100% আউটপুট পাবো না। এই যে 100% আউটপুট পাবো না বলতেছি, কথাটার মধ্যেই এফিসিয়েন্সি শব্দটা আছে। সে যতটুকু আউটপুট দিতে পারবে সেটাই হচ্ছে তার কর্মদক্ষতা। যেমন ধরো আমি আজকে তোমাদেরকে যে টপিকটা পড়াইছি, মনে করো 100 জনকে পড়াইছি, তোমরা 100 জন আসো মনে করো, 100 জনের মধ্যে 99 জন এটা আজকের ইনপুটটা নিছে, বা 100 জনই নিছে ইনপুটটা, আমি যা পড়াইছি 100 জনের মাথায় ঢুকছে পড়াটা, কিন্তু পরীক্ষার হলে 2 জন ভুলে গেছে কিভাবে লিখতে হবে। তার মানে আমার ক্লাসের এফিসিয়েন্সি হচ্ছে 98%। বুঝতে পারছো? 2 জন যে ভুলে গেছে, ও 2 জন ভুলে গেছে কেন? প্র্যাকটিস করে না সেজন্য। কোনো সময় 100 জনই পারবে না, এটা জগতের নিয়ম। আমি বলতেছি না এখানে যে 66 জন বা 50 জন আছে, 66 জন, এই 66 জনের কেউ ভুল করবে এটা বলতেছি না, আমি জাস্ট একটা যন্ত্রের ক্ষেত্রে বলতেছি। মানুষের ক্ষেত্রে এটা হইতেই পারে, মানুষ সব পারতেও পারে, আমি জাস্ট উদাহরণস্বরূপ নিলাম। তার মানে এটা নিয়ে প্রশ্ন কিরকম আসবে একটু দেখো। তোমাকে বলবা না, তোমরা বলবা না, তোমাদেরকে বলবে, হ্যাঁ এটা একটা মনে করো মোটর, এটা একটা পানির মোটর, ওই আগের ম্যাথগুলো মিক্সড আপ করে দিবে, আগের ম্যাথটাই মনে করো এই ম্যাথটাই। তোমাকে একটা মোটর দিয়ে দিবে, বলবে মোটরের গায়ে লেখা 200 হর্স পাওয়ার, মোটরের গায়ে লেখা 200 হর্স পাওয়ার, মোটরটির কর্মদক্ষতা কত, মোটরটির কর্মদক্ষতা কত। এটা বলার জন্য কোন মোটরটা, এই যে এখানে বলে দিল এই প্রশ্নেতে, কুয়াটিকে 20 মিনিটে সম্পূর্ণ খালি করতে কত অশ্বক্ষমতার পাম্পের প্রয়োজন হবে। পাম্পের গায়ে লেখা 200 হর্স পাওয়ার, তাহলে এর কর্মদক্ষতা কত, তাহলে ইটা কত, ডিরেক্ট লিখতেছি ইটা কত। এই গায়ে যেটা লেখা থাকবে সেটাই হচ্ছে ইনপুট, মানে আমি এখানে ইনপুট হিসেবে দিছি কত, 200 হর্স পাওয়ার, মানে ইটা যদি বের করতে যাই এই প্রদত্ত ক্ষমতাটাই হচ্ছে ইনপুট, আমি যেটা দিয়ে রাখছি প্রদত্ত ক্ষমতা। আমি একটা মোটর যুক্ত করছি যেটাতে 200 হর্স পাওয়ার লেখা, কিন্তু সেটা থেকে আমি কার্যকর পাচ্ছি কত, 171.95 পাচ্ছি। তার মানে উপরে হবে কার্যকর ক্ষমতা, যতটুক পাচ্ছি ডিভাইডেড বাই যতটুক দিছি, মানে যতটুক আউটপুট পাচ্ছি ডিভাইডেড বাই যতটুক ইনপুট দিছি ইনটু 100%, যেটাই আসবে যত পার্সেন্টেজ ওটাই হচ্ছে ওই পাম্পের কর্মদক্ষতা বা ওই যন্ত্রের কর্মদক্ষতার ম্যাথগুলো পারবা। জাস্ট আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, ইনপুটটা গায়ে লেখা থাকবে অথবা প্রশ্নে বলে দিবে, আউটপুটটা তোমার বের করে নিতে হবে, এরপর আউটপুট ডিভাইডেড বাই ইনপুট দিয়ে 100% দিবা। ক্লিয়ার? ও আচ্ছা, তার ইঞ্জিনিয়ারিং এককটা 10 এর পাওয়ার, তোমাকে তো 10 এর পাওয়ার শিখাতে হবে, তাইলে তোমার এই জন্য মিলে নাই। ক্লিয়ার? নেক্সট এই টপিকটা দিয়ে শেষ করে দিচ্ছি, আমি আজকে আর আগাচ্ছি না। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের মধ্যে দুইটা টপিক আছে, একটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ, আরেকটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। এখানের মধ্যে কনফিউশন লাগে কোথায় দেখো, যখনই বলা শুরু করে স্প্রিং বল দ্বারা
তখনই হচ্ছে হাফ ইন্টু কে আদি সরণের বর্গ বিয়োগ শেষ সরণের বর্গ। আচ্ছা, যদি বলে স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ, আমি জাস্ট সূত্রগুলাই ক্লিয়ার করতেছি, তুমি ম্যাথ দেখলেই বুঝতে পারবা। স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ বা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ বা বাহ্যিক কৃত কাজ, তখন জাস্ট সূত্রটা ঘুরে যাবে হাফ ইন্টু স্প্রিং ধ্রুবক কে ইন্টু শেষ সরণের বর্গ বিয়োগ আদি সরণের বর্গ। শেষ সরণের বর্গ বিয়োগ আদি সরণের বর্গ। ভাইয়া শেষ সরণ মানে কি? এক্স মানে সরণ, এফ মানে হচ্ছে ফাইনাল ডিসপ্লেসমেন্ট, আর আই দিয়ে বুঝাচ্ছি ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট। আর কে হচ্ছে স্প্রিং ধ্রুবক কে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এক্স, যার একক হচ্ছে নিউটন পার মিটার। এগুলো বই পড়লেই পারবা, আপাতত এতটুকুই জানো। স্প্রিং ধ্রুবক কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স, যার একক হচ্ছে নিউটন পার মিটার। আর স্প্রিং বল দ্বারা কৃত কাজ বললে হাফ ইন্টু কে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার। আর স্প্রিং বলের বিরুদ্ধে কৃত কাজ বললে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। ভাইয়া একটু করে যদি আমাকে বলতেন যে বাহ্যিক বল আর স্প্রিং বলটা কি বোঝাচ্ছে, যেমন ধরো এটা একটা, মনে করো এটা একটা তল, হ্যাঁ, এই বরাবর আমি একটা স্প্রিং যুক্ত করে দিছি, স্প্রিং এর এই এক মাথায় একটা এম্বরের বস্তু লাগাই দিছি। এটা একটা টেবিলের উপর, মনে করো একটা টেবিলের উপর স্প্রিংটা দেয়ালে লাগাইছি, এই টেবিলের উপর বস্তুটা আছে। আচ্ছা, এই বস্তুটাকে আমার দুষ্টামি উঠছে, আমি দুষ্টামি করতেছি, এই বরাবর ধরে টান দিছি, আমি টান দিছি এফ বলে, স্প্রিং বলতেছে না না আমি যেতে দিব না, তুমি যাও না। আচ্ছা, তাহলে স্প্রিং টেনে ধরবে এইদিকে, স্প্রিং বলবে এইদিকে চলে আসো, যে আমি ছেড়ে দেব স্প্রিংটাকে উল্টা দিকে টেনে নিয়ে আসবে, ঠিক না? তার মানে আমার বলটাকে আমি বলতেছি বাহ্যিক বল, যেটা আমি বাইরে থেকে প্রয়োগ করছি, আর স্প্রিং এর নিজস্ব বলটাকে আমি বলতেছি স্প্রিং এর নিজস্ব বল, স্প্রিং ফোর্স। আর এটা এক্সটার্নাল ফোর্স। এই এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজটা হচ্ছে, এই সূত্র ইউজ করবা, এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। আগে তো হাফ কে থাকবে, ওকে, আগে হাফ কে থাকবে। আর স্প্রিং বল দ্বারা বললে আগে হাফ কে থাকবে এক্স ইনিশিয়াল স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার, ওকে। আচ্ছা, যদি এই কনসেপ্টটা বুঝে যাও, এই কনসেপ্টটা বুঝলে এবার মহাকর্ষ বল দ্বারা কৃত কাজটা বলবো। মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বল দ্বারা বলছে, দ্বারা বললে এরকম জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই 1 বাই আর বি মাইনাস 1 বাই আর এ। এটা কি বোঝাচ্ছেন? এটা বোঝাচ্ছি, মনে করো এটা একটা বড় বস্তু, এটা আরেকটা ছোট বস্তু। এই বড় বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল এম, ছোট বস্তুর ভর হচ্ছে স্মল এম। এই বড় বস্তু আর ছোট বস্তুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর এ, প্রথম দূরত্বটা। এই ছোট বস্তুটাকে আমি আরেকটু দূরে নিয়ে গেলাম বা কাছে নিয়ে আসলাম, যেটাই বলো, দূরে বা কাছে। এরপরে যে দূরত্বটা হবে সেটা হবে আর বি, এরপরে যে দূরত্বটা হবে সেটা কি? আর বি। যদি প্রথম দূরত্ব আর এ এবং দ্বিতীয় দূরত্ব আর বি হয়, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বললে 1 বাই আর বি মাইনাস 1 বাই আর এ। মনে করো তোমাকে এরকম বললো, একটা 100 কেজি ভরের বস্তু এবং আরেকটা 50 কেজি ভরের বস্তু, তাদের মধ্যবর্তী দূরত্ব 36 মিটার থেকে 51 মিটারে নিয়ে গেলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? তখন তুমি লিখবা জাস্ট সিম্পলি W ইজ ইকুয়াল টু
আমাকে নাও। ইহান দৌড়ায় আসছে। যাই হোক, দেখো W ইজ ইকুয়াল টু জি এর মান হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু ক্যাপিটাল M মানে হচ্ছে বড় বস্তুর ভর 100 ইন্টু ছোট বস্তুর ভর 50 ইন্টু কত, ইন্টু 1/RB। RB মানে হচ্ছে পরের দূরত্বটা 1/51 মাইনাস 1/36। এইটা যে মানটা পাবা সেটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। আর মহাকর্ষ বলের বিরুদ্ধে যদি বলতো সেম ম্যাথটাই, মহাকর্ষ বলের বিরুদ্ধে, মহাকর্ষ বলের বিরুদ্ধে যদি বলতো তখন এরকম লিখতাম W এক্সটার্নাল বা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ আর কি। জি এম এম সব ঠিক থাকবে, জাস্ট প্রথমে হবে আর এ, পরে হবে আর বি। সেম ভাবে স্প্রিং বলের ক্ষেত্রেও যেমন এটা আর এটা এক্সচেঞ্জ হয়ে গেছে, মহাকর্ষ বলের ক্ষেত্রে এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। তো সেম ক্ষেত্রে এখানে আর এ মানে হচ্ছে 36, আর বি মানে হচ্ছে 51, এম মানে 100, স্মল এম মানে 50। এভাবে একটা করে ফেলতে পারবা। ওকে, টপিকটা ক্লিয়ার কিনা? একটু কষ্ট করে এখন যারা যারা আছো, আমি আজকে পিডিএফটা দিব না, আজকে যে পিডিএফটা একটু দেখাই আমি, পিডিএফটা আমি গ্রুপে পোস্ট করব না। এই মুহূর্তে যারা যারা আছো এই লাইভের লাল অংশটাও সহ স্ক্রিনশট নাও। আমি দেখাচ্ছি, পিডিএফ দেখাচ্ছি, সেই সময় স্ক্রিনশটটা নাও, নিয়ে পেজে দিবা। দেখো কাজ শক্তি ক্ষমতার পিডিএফ। এখানে যে কয়েকটা সৃজনশীল দিছি ওই সৃজনশীলগুলো তুমি করতে পারলেই তোমার মোটামুটি সলভ হবে, ওই সৃজনশীলগুলো তুমি করতে পারলেই মোটামুটি সলভ হবে। স্ক্রিনশট নাও। ম্যাথ করাইছি আর না, আরেকটা ম্যাথ দেখানো যায় যদি তোমাদের সময় থাকে। এটা করাই ফেলছি আমি। এই যে এই ম্যাথটা একটু করানো উচিত আমার মনে হচ্ছে, এই ম্যাথটা একটু করানো উচিত। এই ম্যাথটা একটু করাই দিই। আর তোমরা এই ম্যাথের আনসারটাও এখানে আছে, এখানে আমি আনসার সহ স্ক্যান করছি। এগুলো তোমরা পারবা, এগুলো তোমাদের কাছে এখন পানি ভাত। এই চট্টগ্রাম বোর্ড 2017 তোমরা পরীক্ষা দিলে তোমরা কি করতে, কুয়ার পানিও তুলতা, সেগুলো দিয়ে ভাত মেখে খেয়ে ফেলতা, কারণ পানি ভাত মনে হইতো। আচ্ছা যাই হোক, কেউ কিছু বলছে ম্যাথ করাই দিয়েন কয়েকটা। এই যে একটা ম্যাথ, এই যে এই ম্যাথটা করব, এই ম্যাথটা আমার মনে হচ্ছে এইবারে বলতে 21 ব্যাচে যারা আছে ওদেরকে দিয়ে দিতে পারে। 21 ব্যাচ একদম হুবহু এটাই দিয়ে দিতে পারে আমার মনে হচ্ছে, 21 ব্যাচে এটা দিয়ে দিতে পারে। 22 ব্যাচের ক্ষেত্রে হয়তো কুয়ার গভীরতা রিলেটেড দিতে পারে, বলা যায় না, এটা অ্যাজাম্পশন, আমি কোনো জ্যোতিষী না। আচ্ছা এবার একটু দেখো, এই ম্যাথটা করাই দিতে পারলে এই শক্তির সংরক্ষণশীলতার কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। শক্তির এই ম্যাথটা যদি তোমরা আজকে মনোযোগ দিয়ে করো তাহলে ফুল প্যাকেজ, এই চ্যাপ্টারের ফুল সবগুলাই শেষ। আমি মনে করছিলাম এটা দেখাবো না, যেহেতু উপস্থিতি কম, উপস্থিতি আমার সন্তোষজনক না সেজন্য। আচ্ছা, একজন ড্রাইভার 1000 কেজি ভরের একটি ট্রাক মাটির সাথে 30 ডিগ্রি কোণে আনত তলের উপর দিয়ে 25 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছিল। সামনে 50 মিটার দূরে এক বালককে দেখে ট্রাকটি থেমে গেল। ওদের চিত্র লাগবে না, ওদের চিত্রটা আমি আঁকি। একজন ড্রাইভার 1000 কেজি ভরের একটি ট্রাক মাটির সাথে 30 ডিগ্রি কোণে একটি আনত তলের উপর দিয়ে এত বেগে চালাচ্ছিল। আচ্ছা, এই যে আনত তলটা তুমি যেভাবে হিসাব করো আর কি, হ্যাঁ, আনত তলটা এই যে এটা হচ্ছে একটা ভূমি, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটা আনত তল, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে একটা আনত তল বেয়ে
নামতেছিল একটা কে 1000 কেজি ভরের একটা ট্রাক বলতেছি ট্রাক, ওকে 1000 কেজি ভরের একটা ট্রাক কই ট্রাক 1000 কেজি ভর, এই যে 1000 কেজি ভর, এই যে এটার ভরটা হচ্ছে 1000 কেজি, সে নামতেছে। আচ্ছা 1000 কেজি ভরের একটি ট্রাক মাটির সাথে 30 ডিগ্রি কোণ করে আনত তলের উপর দিয়ে 25 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছিল, 25 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছিল। চলো এই বরাবর বেগটা বা এখানে যে বেগটা ছিল সেটাকে আদি বেগ ধরি 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা আদি বেগ 50 মিটার দূরে একজন বালককে দেখে ট্রাকটি থেমে গেল। এই যে এখানে এই জায়গায় একজন বালক দাঁড়ায় আছে, এই যে এতটুক দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 50, এই দূরত্বটা কত 50, সে 50 মিটার দূরে একটা বালককে দাঁড়ায় থাকতে দেখে সেখানে ব্রেক চেপে ফেলছে, ব্রেক চাপ দিছে এবং সে ঠিক এই পয়েন্টে এসে থেমে গেছে, বালকের একটু আগে এসে থেমে গেছে। আচ্ছা ওকে, বলছে ট্রাকটি ভূমি হতে কত উচ্চতায় আছে, ট্রাকটি ভূমি হতে কত উচ্চতায় আছে, ভূমি হচ্ছে এটা, উচ্চতা হচ্ছে ট্রাকের উচ্চতা, এই যে এটা হচ্ছে ট্রাকের উচ্চতা, এটাই হচ্ছে কি ট্রাকের উচ্চতা, এটাই আমাদের বের করতে হবে, ঠিক না? ভূমি হতে কত উচ্চতায় আছে, এই উচ্চতাটা বের করতে পারলেই আমাদের কাজ শেষ। উচ্চতাটা বের করতে হবে, উচ্চতাটা বের করার জন্য তুমি দেখো এটা উচ্চতা, যেহেতু এটা লম্ব, এটা লম্ব হলে এটা অতিভুজ, এটা ভূমি, একটা কোণ দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, উচ্চতা বের করতে পারবা না? কোণ দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, উচ্চতা বের করতে পারবা না? অবশ্যই পারবা। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি, লম্ব মানে হচ্ছে h, অতিভুজ হচ্ছে 50, তার মানে অতিভুজ এখানে লম্ব h সমান হচ্ছে 50 ইন্টু সাইন 30, এখান থেকে কি পাই, এখান থেকে কি পাই সাইন 30 মান হাফ, 25 মিটার। তার মানে ট্রাকটি, এই যে ট্রাকটি ভূমি হতে কত উচ্চতায় ছিল, 25 মিটার উচ্চতায় অবস্থিত, 25 মিটার উচ্চতায় অবস্থিত, ঠিক না? আচ্ছা এবার এটা মুছি, এটা মোছা যাবে? এই ক্লিয়ার কিনা বলো? সুমাইরা কান্না করে দিচ্ছে কেন? এরপরের কনসেপ্টটা আমি বলবো না, আমি ডিরেক্ট উত্তর দেখাই তোমাদেরকে, উত্তরটাই দেখাই। চিত্রটা প্রশ্নে দেয়া ছিল, চিত্রটা প্রশ্নে দেয়া ছিল, চিত্রটা তোমার আঁকা লাগবে না, এটা প্রশ্নে দেয়াই ছিল। বলছে এই ক্ষেত্রে বি ও ডি বিন্দুতে সংরক্ষণশীলতার নীতি পালিত হবে কি? ধরো ঘর্ষণ বল কত, 11,150 নিউটন। আচ্ছা দেখো চিত্র দিছে এটা, যেটা আমি একটু আগে আঁকছি, এখানে বি পয়েন্ট দিয়ে দিছে কোনটা, বি পয়েন্ট দিছে এটা, ডি পয়েন্ট দিছে এটা। আচ্ছা বি পয়েন্টে, বি বিন্দুতে মোট শক্তি কত? মোট শক্তি ইপি, ইপি মানে বিভব শক্তি, যোগ ইকে মানে কি গতিশক্তি, ইপি মানে কি mgh, বিভব শক্তি মানে হচ্ছে mgh, আর ইকে মানে হচ্ছে গতিশক্তি, হাফ mv স্কয়ার। ইকে মানে কি গতিশক্তি। বি বিন্দুতে মোট শক্তি কত? তাহলে m হচ্ছে 1000, g হচ্ছে 9.8, উচ্চতা কত? একদম উলম্ব উচ্চতাটা আমরা কতে বের করছি না 25, এই 25 প্লাস হাফ ইন্টু m হচ্ছে 1000, v কত? বি বিন্দুতে বেগ কত ছিল যখন সে ব্রেক করা স্টার্ট করতেছিল, তখন বেগ ছিল কত? 25 মিটার পার সেকেন্ড। এই যে 25 মিটার পার সেকেন্ড, তার মানে এখানে বসবে 25 স্কয়ার। এখান থেকে মানটা কত আসে একটু বলো?
এখান থেকে মানটা কত আসে একটু বলো। এরপর ডি বিন্দুতে হিসাব করি। ডি বিন্দুতে আগে এখানে মানটা একটু বলো কষ্ট করে। ক্লিয়ার? অনেকেরই ক্লিয়ার। পঞ্চান্ন 7500 জুল। যারা এই রিচি মান বসাতে জানে নাই, যাই হোক এটাই আসবে 557500 জুল। 1000 × 9.8 × 25, 25টা কি এইচ উচ্চতা যেটা আমরা কতে বের করছি, আর পরেটা এই 25টা কি বেগ যেটা প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা এবার ডি বিন্দুতে হিসাব করব। আচ্ছা ডি বিন্দু, এই যে ডি বিন্দুতে ট্রাকটা থেমে গেছিল ঠিক না? আচ্ছা ডি বিন্দুতে ট্রাকটা থেমে গেছে। আচ্ছা দেখি ডি বিন্দুতে মোট শক্তি mgh প্লাস m হাফ mv স্কয়ার, mgh, m এর মান 1000, g এর মান 9.8, h এর মান 0, d তো ভূমি থেকে 0 মিটার উচ্চতায় 0, তারপরে হাফ ইন্টু 1000 ইন্টু শেষ বেগ কত থেমে গেছে তার মানে 0। ভাইয়া 0 দিয়ে যায় গুণ দিবা 0, 0 দিয়ে যায় গুণ দিবা 0, তার মানে কি 0? ডি বিন্দু থেকে মোট শক্তি 0। আচ্ছা মোট শক্তি যদি 0 হয় তাহলে গাড়িটা থামছে কিভাবে? হাওয়া থেকে থামছে? নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কাজ হয়েছে না? সেখানে কোনো না কোনো কাজ হয়েছে। কি কাজ হয়েছে? সেখানে ঘর্ষণ বলের বিরুদ্ধে একটা কাজ হয়েছে। ঘর্ষণ বলের কারণে একটা কাজ হয়েছে। এই যে রাস্তা দিয়ে আসতেছিল, এই দেখো এই রাস্তা দিয়ে যে আসতেছিল 50 মিটার, রাস্তাটা 50 মিটার দূরে ছিল, মানে কারণ বালক যে ছিল সে 50 মিটার দূরে দাঁড়ায় ছিল। এই 50 মিটার পর্যন্ত তাকে প্রতিনিয়ত একটা বল রেজিস্ট করতেছিল, সেটাকে ঘর্ষণ বল, যেটার মান প্রশ্নে দিয়েই দিছে ঘর্ষণ বল। তার মানে এই 50 মিটার ধরে তাকে ঘর্ষণ বলের দ্বারা একটা কাজ করে, ঘর্ষণ বল কিছু কাজ করে এই ট্রাকটাকে থামাইছে। তার মানে এখানে শুধু মোট শক্তির ক্ষেত্রে আমরা এই বিভব শক্তি গতিশক্তি তো লিখবো, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজও লিখবো। ঘর্ষণ বল দ্বারা কাজ, ঘর্ষণ বল দ্বারা কাজ হবে ঘর্ষণ বল এফ কে ইন্টু ঘর্ষণ বল যতটুকু পর্যন্ত ছিল 50 মিটার দূরত্ব, বল ইন্টু সরণ কাজ, বল ইন্টু সরণ কাজ। আচ্ছা তাহলে ঘর্ষণ বল কত? এই যে ঘর্ষণ বল দ্বারা কাজকে আমি এইভাবে লিখতেছি এফ কে ইন্টু এস। এই এফ কে এর মান দেওয়া আছে প্রশ্নে, মানে ঘর্ষণ বলের মান 11150 ইন্টু দূরত্ব দেওয়া আছে 50। এখান থেকে আনসারটা আসবে, দেখি তো, 50 ইন্টু 11000, তার মানে বি এবং ডি বিন্দুতে মোট শক্তি একই। মোট শক্তি একই মানে শক্তি সংরক্ষণশীলতা নীতি পালন করতেছে। মোট শক্তি একই মানে শক্তি সংরক্ষণশীলতা নীতি পালন করতেছে। ঠিক আছে? ক্লিয়ার হলে এই চ্যাপ্টারে তোমরা ছক্কা মারবা ইনশাল্লাহ। আর পাওয়ার প্লে বলতেছি না, কারণ বাংলাদেশ পাওয়ার প্লের আগেই হেরে যাচ্ছে। যাই হোক, ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি জিজ্ঞেস করতেছি না নেক্সট ক্লাস কি নিব, কারণ আমি শুরুতেই বলছি। আর যারা পিডিএফটা দরকার, এই যে এই পিডিএফটা যদিও এগুলো বইয়ে আছে, তোমাদের বই থেকে সলভ করে নিতে পারো, এগুলো সব বইয়েরই ম্যাথ। যদি দরকার হয় স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশটটা দিও, আমি তোমাদেরকে দিয়ে দিব। টাটা, বাই বাই, সি ইউ। পরীক্ষা ভালো করে দিও। আল্লাহ হাফেজ।
মেসেজ কোথায় দিব? ফিজিক্স সুইট আবিদ জাফর, ইউটিউব চ্যানেল সেটাও এই নাম, সব কিছু এই নাম, নট আইনস্টাইন, এটা আবিদ জাফর। আচ্ছা যাই হোক, ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। এই পেজে নক দিবা, এই পেজে নক দিলেই তোমাকে দিয়ে দিবে।